হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজ আমরা দেখতে চলেছি 2025 সালে সদ্য মুক্তি পাওয়া আমির খান অভিনীত মুভি সিতারে জামিন পার। এই মুভিতে দেখানো হয়েছে একজন বাস্কেটবল কোচকে তার শাস্তির জন্য আদালত তাকে 3 মাসের জন্য অটিজম লোকদেরকে দিয়ে একটি বাস্কেটবলের টিম বানানোর নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী সে সেই সমস্ত লোকদের কাছে যায় যারা ছিল অটিজমে আক্রান্ত, যারা এক একজন ছিল এক এক সমস্যার অধিকারী। তাদেরকে সোজা বললে বাঁকা যেত, ডানে বললে বাঁয়ে যেত, মানে তারা কার কথাই কখনো শুনতো না। নিজের ক্ষতি হলেও তারা তাদের মতো করেই চলতো। কিন্তু সেই লোকটি জানতো এই সমস্ত মানুষের মনেও স্বপ্ন বয়ে বেড়ায়, আর তাদেরও আছে এক একটা আকাশ ছোঁয়ার গল্প। সেই লোকটি কীভাবে এই সমস্ত অটিজম লোকদেরকে মাত্র 3 মাসের মধ্যে দেশের সর্বশ্রেষ্ঠ বাস্কেটবলের খেলোয়াড়ে পরিণত করে, সেটাই দেখবো আজকের এই মুভিতে। আর মুভি শুরু করার আগে দয়া করে চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে দিও প্লিজ। গল্পের শুরুতেই বাস্কেটবল কোচ গুলশানকে দেখানো হয়। সে একজন দক্ষ কোচ হিসাবে বেশ পরিচিত, কিন্তু তারও কিছু শারীরিক ও মানসিক সমস্যা রয়েছে। সে একদিন তাদের টিমের খেলা চলাকালীন সময়ে হেড কোচের সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং তার গায়ে হাত তোলে। হেড কোচের সাথে খারাপ আচরণ করার কারণে তাকে মাঠ থেকে চলে যেতে বলে এবং হাত তোলার অপরাধে তাকে কোচ থেকে বহিষ্কৃত করে দেওয়া হয়। তাই সে সেখান থেকে রাগ করে চলে যায় একটি বারে, যেখানে জিদ করে মাত্রাতিরিক্ত পান করতে থাকে। তার স্ত্রী তাকে ফোন দিলে সে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে বাড়িতে আসার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। মাতাল হয়ে গাড়ি চালানো, তাছাড়া পুলিশের গাড়ির অ্যাক্সিডেন্ট করাতে তাকে থানায় নিয়ে আসে এবং জেলে আটক করে রাখে। আর এই সমস্ত ঘটনা যখন তার বন্ধু জানতে পারে, তাকে থানা থেকে অগ্রিম জামিন নিয়ে বাসায় নিয়ে আসে। কিন্তু সমস্যা হলো আগামীকাল তাকে কোর্টে হাজিরা দিতে হবে এবং আদালত তাকে যে শাস্তি দিবে তাকে সেটাই মাথায় পেতে মেনে নিতে হবে। পরদিন সকালে বেচারা যখন আদালতে যায়, তখন আদালতের সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে রায় দেয় যে তাকে 3 মাসের মধ্যে একটি অটিজম লোকদেরকে দিয়ে বাস্কেটবলের টিম বানাতে হবে। এটা শুনে সে আকাশ থেকে পড়ে এবং সে বলে, এই 3 মাস আমাকে পাগলের সাথে কাটাতে হবে। আর অটিজমদেরকে হ্যায় করার কারণে আদালত তাকে একের পর এক জরিমানা করতে থাকে। যাই হোক, বেচারা পরদিন সকালে আদালতের নির্দেশে সেখানে থাকা একটি অটিজম স্কুলে যায় এবং সেখানে থাকা পরিচালকের সাথে কথা বলে এবং সে বলে সেখানে তাদের লোকদেরকে দিয়ে সে একটি বাস্কেটবলের টিম বানাতে চায়। পরে সে অটিজম আক্রান্ত লোকদেরকে কাছে যায় এবং তাদের সাথে সাক্ষাৎ করে। সে সেখানে গিয়ে দেখে এক একজনের আচরণ বৈশিষ্ট্য এক এক রকম। কারো উচ্চারণের সমস্যা, কারো আচরণগত সমস্যা। একই কাজ বারবার করা, হঠাৎ করে রাগ হওয়া বা কান্না, আতঙ্কিত হয়ে যাওয়া সহ অদ্ভুত সব আচরণ করতে থাকে। তারপরেও সে তাদেরকে শেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে একজন তাকে বলে যে আমাদের নতুন কোচ একটা গাধা। এটা শোনার পর সবাই দম ফেটে হাসি শুরু করে, কিন্তু সে একটু বিব্রত হয়ে যায়। সব কিছু বলে এবার সে সবার নাম জিজ্ঞাসা করে। সবাই এক এক করে আলাদা আলাদা নাম না বলে সবাই একসাথে সবার নাম উচ্চারণ করে। তাদের নাম শোনার পরে তাদের নাম বেচারা মাথার উপর দিয়ে যায়। তারপর সে বাস্কেটবল খেলার প্রশিক্ষণ দিচ্ছিল, হঠাৎ করে একজনের দিকে বল ছুঁড়ে মারে। সে বলটি না ধরে হা করে তাকিয়ে থাকে, এতে করে তার মুখে আঘাত লাগে। তাই তারা সবাই ভয় পেয়ে মুখে হাত দিয়ে রাখে। তারপর তাদেরকে সিরিয়ালে দাঁড়া করিয়ে তাদের পায়ের নিচে বল রাখা হয়। তারা ভেবেছিল যে তাদের বল তাদের বিচিতে লাগবে, আর এই কারণে তারা সেখানেও হাত দিয়ে রাখে। এটা দেখার পর সে একেবারেই বিরক্ত হয়ে যায় এবং সেদিন ছুটি দিয়ে সে সেদিন সেখান থেকে চলে যায়। পরদিন সকালে সে আবারও সেখানে চলে আসে এবং সবাইকে সে খেলাধুলার নিয়ম বোঝাতে থাকে। তাদেরকে লাইন ধরিয়ে সোজা দাঁড় করিয়ে সোজা জগিং করতে বলে। তারা ভেবেছিল সোজা, তাই তারা সোজা দরজা দিয়ে হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে তারা দরজা দিয়ে বেরিয়ে যায়। সে তার নিজস্ব জায়গায় চলে আসলে সে তাদের দুইজনকে ছাড়া কাউকেই দেখতে পায় না এবং সে তাদেরকে জিজ্ঞাসা করে বাকিরা সব কোথায় গেছে। তারা বলে তারা সোজা চলে গেছে। এরকম অদ্ভুত সব আচরণ করার কারণে সে একেবারেই মেজাজ হারিয়ে যাচ্ছিল আর দিন দিন মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল, যার কারণে সে সেদিনও তাদেরকে রেখে সেখান থেকে বাসায় ফিরে যায়। তারপর সে আবার সেই জজের কাছে যায় এবং তাকে বলে যে তাকে ফাইন করতে। সে তাদেরকে কোনোভাবেই খেলা শেখাতে পারবে না, কিন্তু সেই জজ বলে সে যদি আইন না মানে তাহলে তাকে সোজা জেলে যেতে হবে আর আইন অনুযায়ী তার বিচার হবে। তাই সে ভয় পেয়ে সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। পরদিন সকালে সে ঘুমিয়ে থাকে এবং সে চিন্তা করে সে আর কখনোই মাঠে খেলাতে শেখাতে যাবে না। কিন্তু সেখানে থাকা মাঠে সবাই উপস্থিত হয়ে আসে, কিন্তু সেই কোচ এখনও না আসতে দেখে সেই পরিচালক তাকে ফোন দিচ্ছিল। কিন্তু সে একের পর এক ফোন পেয়ে বিরক্ত হয়ে আসছিল এবং ফোনটি রিসিভ করতে চাচ্ছিল না। হঠাৎ সেখানে তার মা চলে আসে আর এই সমস্ত ঘটনা যখন সে জানতে পারে তো সে তাকে বলে, তারাও তো মানুষ, তাই তোমাদের উচিত মানুষ হিসেবে মানুষকে সেবা যত্ন করা, মানুষকে অবহেলা না করা। তাই বেচারা তার মায়ের কথা শুনে অনুপ্রাণিত হয়ে তার পরদিন সকালে সেখানে চলে যায় তাদেরকে প্রশিক্ষণ দিতে। তারপর সে যখন সকালে যায় তখন সে দেখতে পায় তার আগের তুলনায় একটু খেলাধুলায় জ্ঞান অর্জন করতেছে এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়তেছে। অন্যান্য দিনে থেকে আজকে খেলাধুলা তারা একটু বেশি পারতেছে।
সবাইকে সে বল জালে মারতে বলে এবং সবাই একসাথেই যেই জালে মারতে থাকে। কিন্তু সেখানে থাকা ছিল এক পণ্ডিত, যে কিনা সবাই সামনে দিকে দাঁড়িয়ে বল ছুড়লেও সে পিছনের দিকে তাকিয়ে বল ছুঁড়ে মারে। আর সবাই যখন খেলাধুলা নিয়ে আনন্দ করতেছিল, সেখানে থাকা একজন লোক যে কিনা চুপ করে মন খারাপ করে বসে থাকতো। আর সে সবসময় একাই খেলতো, কারো সাথেই কথা বলতো না এবং কারো সাথেই মিশতো না। তাই সে তার কাছে যায় এবং সে তাকে গিয়ে জিজ্ঞাসা করে সে কেন একা একা থাকে, কেন সে সবার সাথে মিশে না, কারো সাথেই কথা বলে না। এই সমস্ত জিনিস তাকে প্রশ্ন করলে সে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে সেখান থেকে বেরিয়ে যায়। তার বেরিয়ে যাওয়া দেখে অন্যান্য সবাই তার সাথে বেরিয়ে যায়। ঠিক সেই সময় সেখানে থাকা আরেকজন ছেলে, যে কিনা কাজ শেষ করে সেখানে মাত্র আসছে, উল্টো জুতা পরে। গুলশান তাকে জুতা ঠিক করে পরতে বললে সে সাথে সাথেই জুতাটি খুলে সুন্দরভাবে সে জুতাটি পরে ফেলে। আরেকজন, যে কিনা একাই প্র্যাকটিস করতেছিল বল জালে ঢোকানোর জন্য, তাদের ইচ্ছাশক্তি দেখে সে একটু বেশি অনুপ্রাণিত হয়। আর সেই ছেলেটি যাওয়ার সময় সে আলতো করে তাকে একটু আদর করে দিয়ে যায়। এইটা দেখার পর সে একটু শান্তিতে নিঃশ্বাস নেয়, কারণ সে এতদিন বুঝছিল তাদের মন বলতে কোনো জিনিসই নেই, কিন্তু তারাও যে মানুষ, তাদেরও তো মন বলতে কোনো জিনিস আছে, সে এইটা ভালোভাবে বুঝতে পেরেছিল। আর এভাবে করে তাদের প্রতি একের পর এক ভালো লাগা কাজ করতে থাকে তার। তারপর সে সারা রাত ধরে ভাবতে থাকে কাকে কোন পজিশনে খেলতে দিবে, কারণ তাদের কিছুদিন পরেই বাস্কেট টুর্নামেন্টের ইভেন্ট শুরু হবে। এইটা নিয়ে সে সারাক্ষণ ভাবতে থাকে। তো পরদিন সকালে সে যখন পরিচালককে জিজ্ঞাসা করে তারা এমন কেন, ঠিক সময় কেন তারা আসে না, তাদের কি নিজস্ব কোনো কাজের প্রতি কোনো আগ্রহ নেই, তখনই সে লোকটি বলে তারা আসলে অনেক ভালো মনের মানুষ, প্রত্যেকেই যার যার কাজের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল। সেখানে সবাই কেউ না কোনো কাজকর্মে ব্যস্ত আছে, তাই তারা প্রত্যেকে তাদের সেই সঠিক সময়ে আসতে পারে না। সেখানে কেউ কেউ রেস্টুরেন্টে থালা বাসন পরিষ্কার করে, আবার কেউ কেউ রেস্টুরেন্টের সেলসম্যান হিসাবে কাজ করে, কেউ গাড়ি ঠিক করা শিখতেছিল, তাদের পড়তেছিল। তাছাড়া পাশেই একজন বসেছিল যে কিনা তার পোষা প্রাণীকে অনেক ভালোবাসতো। এগুলো শুনে আর দেখে তার মাথা খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল তাদের হয়তো বা কোনো হৃদয় নেই। আর তাছাড়া তারা এত পরিশ্রম করার পরও খেলাধুলার প্রতি তাদের এত আগ্রহ দেখে সে অনেক বেশি অনুপ্রাণিত হয়। পরদিন সকালে যাকে প্রত্যেক দিন ফোন দিয়ে ঘুম ভাঙাতে হতো, সে ঘড়ি অ্যালার্ম দিয়ে রাখে তাদের জন্য এবং সে নির্দিষ্ট সময় আগেই সেখানে চলে আসে এবং মাঠে এসে সবাইকে জড়ো করে ব্যায়াম করাতে থাকে এবং খেলার প্রশিক্ষণ দিতে থাকে। কিন্তু সেখানে সবাই তার সাথে দুষ্টামি করতে থাকে এবং তার দিকে বল ছুঁড়ে মারতে থাকে এবং সবার খেলা দিন দিন অনেক উন্নত হচ্ছিল। সে তাদের ভিতরে থাকা ইনপুটটি আউটপুট করতে পেরেছিল। তাছাড়া এতদিন প্র্যাকটিস করার পর তাদের খেলাধুলার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট জাগে এবং তারা পাক্কা খেলোয়াড়ে পরিণত হয়। তার কিছুদিন পরেই তাদের সেখানে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে তাদের দল আরও বিপক্ষ একটি দল একসাথে টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এক এক করে তারা সবাই সেদিন অনেক ভালো পারফরমেন্স করতেছিল, কিন্তু বিপক্ষ টিমও খুব ভালোই পারফরমেন্স করতেছিল। তারপর তাদের সেই দুই টিমের সেখানে লড়াই হয়। সেই গুলশানের টিমের লোকেরা এক এক করে গোল তাদের জালে ঢুকাতে থাকে, আর গুলশান ভেবেছিল তারা হয়তোবা সেই টিমের সাথে হেরে যাবে। একের পর এক গোল দেওয়ার পরে গুলশান অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। আর সেদিনের মতো সেই টিমটাকে তারা হারিয়ে তারা বিজয় অর্জন করে, তাদের প্রতি তার সম্মানও বেড়ে যায়। তার কিছুদিন পরে তাদের আবারও একটি টুর্নামেন্টের অনুষ্ঠান হয়। অটিজম স্কুল পরিচালনা করার লোকটি তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, কিন্তু সে বলে সে গাড়িতে করে যাবে না, তাদের সবার সাথে এক বাসে যাবে। আর সেখানে সবাই একটি বাস স্ট্যান্ডে ওয়েট করতেছিল। সে সবাইকে বলে চলো আমরা সেখান থেকে চলে যাই, কিন্তু সবাই একটি মেয়ের জন্য দাঁড়িয়েছিল। সে ছিল বিশাল দেহের আর সে ছিল সবার গ্যাং। তাকে দেখে তো সে একেবারেই অবাক হয়ে যায়। তারপর তাদের সবাইকে নিয়ে সেই টিম গ্রাউন্ডে চলে যায় এবং সেই মাঠে গিয়ে তাদের সাথে খেলার প্র্যাকটিস শুরু করতে থাকে। আর বিপক্ষ দল ছিল অনেক বেশি স্ট্রং আর তাদের সাপোর্টও ছিল অনেক বেশি। তারপর তারা সে বিপক্ষ টিম এক এক করে তাদের জালে গোল দিতে থাকে। একের পর এক গোল খেয়ে তাদের মাথায় একেবারে নষ্ট হচ্ছিল আর কোনোভাবেই তারা তাদের সাথে পেরে উঠতে পারছিল না। ঠিক সেই সময়েই সেই গুলশান সেই মেয়েটিকে মাঠে নামায়। সেই মেয়েটি যে লোকটি বারবার করে গোল দিচ্ছিল সে তার সামনে চলে আসে এবং তাকে ধরে তার জায়গা মতো এক কিক মারে, আর সাথে সাথেই সে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। আর এই কারণে সেই দিন খেলাটি তারাই জিতে যায়। তারপর তারা বাসে করে আবারও তাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় ফিরে আসতেছিল। বাসে তারা দুষ্টামি আর ফাইজলামি করতেছিল। এতে করে বাস ড্রাইভার অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং তাদের সাথে তর্ক জড়াতে থাকে। একটা সময় পরে সে মেয়েটি সে বাস ড্রাইভারকে কাছে ডেকে নেয় এবং তাকে ধরে সেদিনের মতো তার জায়গা মতো এক কিক মারে। সেই বাস ড্রাইভারটিও সেখানে লুটিয়ে পড়ে এবং ছটফট করতে থাকে। তারপর সেই বাস ড্রাইভারটি তাদের সবাইকে সেখানে রেখে সে বাসটি নিয়ে চলে যায়।
তারপর তারা কোনো রকম করে অন্য একটি গাড়িতে সেদিন সেখানে চলে আসে। তারপর সে যখন বাড়িতে আসে তখন তার স্ত্রী দেখতে পায় তার নাকের দিকে একটি ফোসকা পড়ে আসে। সে তাদেরকে জিজ্ঞাসা করলেও সে কোনোভাবেই উত্তর দিতে চায় না। তখন তার স্ত্রী বলে সেও তাদের সাথে যোগ দেবে এবং তাদেরকে সে উৎসাহিত করবে। কিন্তু সে প্রথমে রাজি হতে চাচ্ছিল না, কিন্তু তার স্ত্রীর অনেক অনুরোধ বিনয়ের পরে সে রাজি হয়ে যায়। তারপরে আবার প্র্যাকটিস ম্যাচে সেখানে যায় এবং সেখানে তারা এক এক করে প্র্যাকটিস করতেছিল, যেখানে তার স্ত্রীও তাদেরকে খেলা শেখাচ্ছিল। এভাবে করে তাদের স্কিল আরও বেশি ডেভেলপ হচ্ছিল। এভাবে করে দিনের পর দিন তারা অনেক বেশি ম্যাচ জিতে যাচ্ছিল। তারপর তারা যে দলের সাথে খেলে সেই দলের সাথে তারা জিতে যায়। আর এভাবে করে সারা দেশের মানুষ তাদেরকে চিনতে পায়, বিভিন্ন পেপার পত্রিকায় তাদের নাম চলে আসে। আর বিশেষ করে সেই গুলশানের যে কিনা তার কৃতিত্বের মাধ্যমে তারা কিনা এই সমস্ত জায়গায় পৌঁছাতে পারছিল। আর এভাবে করে একের পর এক ম্যাচ জেতার ফলে তারা ফাইনাল রাউন্ডে চলে যায়। সেখানে আর কিছুদিন পরেই তাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তাই সবাই তাদের কাজকর্ম সেরে সারাক্ষণ চিন্তা ভাবনা করতে থাকে সেই ফাইনাল ম্যাচটি নিয়ে, তারা কিভাবে সেই ফাইনাল ম্যাচটি কীভাবে জিতবে এটা নিয়ে। কেউ কোনো কাজ করে না, কাজের প্রতি কোনো মনেই থাকতো না তাদের সমস্ত ধ্যান ধারণা ছিল সেই খেলার প্রতি। যাই হোক, সেই খেলার নির্দিষ্ট দিন চলে আসলে তারা প্লেনে করে সেই দেশে চলে যায় এবং সেখানে একটি গ্রাউন্ডে তারা সেখানে খেলতে থাকে। কিন্তু তার বিপক্ষ দল ছিল তাদের থেকে আরও করুণ অবস্থা। তাদের না ছিল কোনো অর্জন, না ছিল কিছু। তারা ছিল তাদের থেকে অনেক বেশি অসুখী, যার কারণে তারা তাদেরকে একটা স্যাক্রিফাইস করে দেয়। যেখানে সেই গুলশানের টিম যদিও তারা খুব সহজে জিততে পারতো, কিন্তু তারা এক এক করে গোল তারা না দিয়ে তাদেরকে দিতে থাকে। এটা দেখে গুলশান অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল এবং একের পর এক গোল দিয়ে তারা সেই সমস্ত বিপক্ষ দলকে তারা জিতিয়ে দিচ্ছিল। তখন সে বুঝতে পারে না যে তারা এই সমস্ত কাজ কেন করতেছিল। হঠাৎ করে যখন একটা চান্স আসে তাদের কাছে, তখন তারাও সেই চান্সটি মিস করে, আর এতে করে সে বিপক্ষ দল জিতে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে বিপক্ষ দল জিতলো। তারা এত পরিমাণ আনন্দ সেলিব্রেট করতেছিল, মনে হয়েছিল তারাই জিতে গেছিল। আর সবার সাথে তারা আনন্দ ভাগাভাগি করতেছিল। আর সেখানে সবার হাসি খুশি দেখে তারাও অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাদের সাথে আনন্দের সাথে ড্যান্স করতে থাকে। এই সমস্ত জিনিস গুলশান দেখে সে বুঝতে পারে আসলে খেলাধুলার জয় হওয়াটাই সব কিছু নয়, সেখানে মানুষের মনশক্তি সব কিছু। তারা কিভাবে তাদের বিবেককে কাজে লাগিয়ে তাদের বিপক্ষ দলকে জিতিয়ে দিয়েছে, যাতে করে তারা তাদের কোনো একটা জিনিস পেতে থাকে এবং আনন্দের স্বাদটা কী আর জয়ের স্বাদটা কী তারা যেন বুঝতে পারে। আর এভাবে করে একটি সুন্দর মুভি এখানে শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।